নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। ডাবল ইঞ্জিন সরকার এসে পশ্চিমবঙ্গবাসীর ঠিক কতখানি লাভ হয়েছে সে তো লাভ ক্ষতির হিসেব আমরা 5 বছর বাদে করব। কিন্তু একদিক থেকে শুভেন্দু দাদার ঝোড়ো ব্যাটিং চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী একদম ধোঁয়া উড়িয়ে ছেড়ে দিচ্ছেন, আর উল্টো দিক থেকে আদালতও একদম সুন্দরভাবে খেলে যাচ্ছে, আর মাঝখানে পড়ে একদম জাঁতা কোলে পেশার অবস্থা হচ্ছে এই পিসি হাইপোর। এই দিন দেখে যে কী আনন্দ হচ্ছে, গত 7টা বছরের যে বিনিদ্র রজনীগুলো গেছে সেগুলো সুদ সমেত যে এইভাবে পুষিয়ে যাচ্ছে, সত্যি এসব দেখে না মনে শুধু আনন্দ আর আনন্দ হচ্ছে। এই ভাইপো আর এই পিসি মেলে একটার পর একটা ফলস কেস করে কখনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কখনো বাড়িতে পুলিশ দিয়ে হামলা, মানসিক নির্যাতন, কি না করেছে, অ্যারেস্ট করার চেষ্টা অবধি ছাড়েনি। আর আজকে এদেরকে এইভাবে ল্যাজে গোবরে হতে হচ্ছে। আর সেখানে গিয়ে একটার পর একটা আইনের থাপ্পড় ঠাস 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 করে গালে পড়ছে। এরা ভেবেছিল না বাপের জমিদারি গোটা বাংলাটা, যা খুশি তাই করতে পারে, আইন কানুন কিচ্ছু নয়। বিজিবি অফিস থেকে নাকি এদের রায় লিখে দেওয়া হয়, এইখানে এনকাউন্টার করতে হবে। ভাইপোর ওইসব পাকামিগুলো মনে আছে? আজকে ভাইপোর কী অবস্থা দেখুন, একের পর এক কেস, এবং সেখানে শুধু গাঁতন খেয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর কথা বিধানসভায় যা করেছে একটু পরে আসছি, আগে এই গাঁতনের মজাগুলো নিন, কী অবস্থা হয়েছে দেখুন। এই ভাইপো গিয়েছিল হাইকোর্টে, কি না চোখ দেখাতে আমেরিকা উড়ে যেতে হবে। বাবুর চোখ এতই সমস্যার, যদি আবারও বলছি কারো সত্যি শারীরিক অসুবিধা থাকে তার দ্রুত সুস্থতা কামনা করি, এবং আবারও বলছি আদালতের তো নির্দেশ দেওয়া উচিত যে বাবু সোনার চোখ যদি খারাপ হয়ে থাকে আগে সেটা দিল্লি এমসে গিয়ে চিকিৎসা হোক, সেখানে পরীক্ষা হোক, সেখানে প্রমাণিত হোক যে ভারতবর্ষে এর কোনো চিকিৎসা নেই। চোখ দেখানোর নাম করে বিদেশে পালিয়ে যাব না, ওই জিনিস করতে দেওয়া যাবে না। যাই হোক, বারবার তো এইটা নিয়ে আদালতে ছুটে যাচ্ছিল, এবং একটাই কথা হচ্ছে আমাকে দ্রুত শুনানি করিয়ে দিতে হবে। কিন্তু না, আদালতও বলেছে ভাই তুমি কোনো ভিআইপি নয়, কোনো ভিভিআইপি নয়। কি হবে, যেরকম তোমার এখানে আসবে সেই অনুযায়ী তোমাকে করতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো দ্রুত শুনানি হবে না। এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু হাইকোর্ট রিজেক্ট করলো এটা, এবং পরিষ্কারভাবে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যেটা বলেছেন যে তালিকা যেরকম এসেছে সেই অনুযায়ী শুনানি হবে। অন্য যাদের লিস্টে নাম আছে তারা সব এলেবেলে, আর তুমি ভাই কোথাকার কোন হরিদাস পাল এলে তোমার শুনানি সবার আগে শুনতে হবে, সেটা হবে না। দেখুন, এমনিতেই তো অভিষেককে বলেছে যে এখন ঠিক আছে অ্যারেস্ট ফ্যারেস্ট হয়তো করতে হবে না, কিন্তু বাইরে যেতে হবে না, গেলে আদালতের পারমিশন নিয়ে যেতে হবে। তো কেউ যদি চোখ দেখাতে যেতে চায় এমনিতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা জিনিস বারবার আমি বিভিন্ন মহল থেকে শুনছি যে রাজ্য যে জায়গাটায় আপত্তি জানাবে, যে এর বিরুদ্ধে একাধিক মামলা চলছে, ফেরেববাজি, চিটিংবাজি, রাজ্যে দাঙ্গা লাগানোর মতো ঘটনা, সুতরাং এই অবস্থায় একে বাইরে যেতে দেওয়া অতটা সেফ নয়। এবং তার থেকেও বড় কথা, এই তদন্তের জন্য কোনো দিন তাকে ইন্টারোগেশনে রাখতে হচ্ছে, কোনো দিন তার অন্য কোনো অ্যাক্টিভিটি থাকছে। এই সমস্ত জায়গা থেকে যদি একে এখন বাইরে যেতে দেওয়া হয় তাহলে সেই সব তদন্তগুলো বাধাপ্রাপ্ত হবে। একাধিক মামলা চলছে, এ তো খুব সাধু পুরুষ নয়। সুতরাং সেই জায়গা থেকে এটাকে বিচার করে দেখা উচিত, এবং আদালতও সেটা বুঝতে পারছে, যে কারণে একটা বারের জন্য দ্রুত শুনানি করতে দিচ্ছে না। তবে এর থেকেও যেটা বড় কেস খেয়েছে মালটা, সেটা হচ্ছে ওই ডিজে মামলার শুনানি নিয়ে। আপনারা জানেন আগামীকাল 30 তারিখ এখানে বলেছে যে তোমাকে ভাই কণ্ঠস্বর পরীক্ষা করতে হবে। সেই কাকুর কণ্ঠস্বরের পরীক্ষার কথা মনে পড়ে যাচ্ছে, যে কাকু বলেছিল আমার সাহেবকে নাকি কেউ ছুঁতে পারবে না। তো সেই কণ্ঠস্বর পরীক্ষা বলেছে ওই ডিজে মামলাটা, বলেছিল না 4 তারিখের 12টার পর ডিজে বাজিয়ে দেবো। তো সেটা নিয়ে তো যা এভিডেন্স জোগাড় করার হয়ে গেছে, ইন্টারোগেশন হয়ে গেছে। এইবার যেটা লাস্ট স্টেপ হচ্ছে, মানে এরপরই চার্জশিট হবে এবং চার্জ ফ্রেম হবে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, নাহলে এই স্টেপটা করতো না। সেখানে লোয়ার কোর্ট থেকে অর্ডার হয়ে গেছে যে কালকে অভিষেককে যেতে হবে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে, ওর কণ্ঠস্বর পরীক্ষা হবে, ফরেন্সিকের টিম থাকবে। আর সেইটা করলেই ফেঁসে যাবে, ও খুব ভালো করে জানে, ওইটাকে আটকাবার জন্য চেষ্টা করছে। এটার জন্য মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। তো আজকে মামলাটা ছিল মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে, কিন্তু মাননীয় কৌশিক চন্দ্র আজকে আসতে পারেননি মহামান্য কলকাতা হাইকোর্টে, ফলে সেই মামলাটা শুনানি হয়নি। ব্যাস,
অভিষেকের আইনজীবী মহলের একদম হালত খারাপ হয়ে গেছে যে কালকে তো তাহলে যেতে হচ্ছে। ওই জন্য তড়িঘড়ি মামলাটা করতে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলে গেছেন এবং সেখানে গিয়ে বলেছেন যে এই যে বিচারপতি শোনার কথা ছিল কালকেই তো এটা আছে, আপনি দয়া করে এটার হিয়ারিং করুন। তো তখন বিকেলের দিকে মামলাটা উঠেছিল। তো তীর্থঙ্কর ঘোষ মাননীয় বিচারপতি বলেছেন যে ঠিক আছে, রাজ্যের বিরুদ্ধে মামলা, রাজ্যের আইনজীবীদের ডাকো। রাজ্যের আইনজীবীরা এসে বলে যে আমরা তো এই মামলার মেটেরিয়াল কিছুক্ষণ আগে পেয়েছি, আমরা তো স্টাডি করতে পারিনি, তাহলে আমরা এই মামলাটা হিয়ারিং করব কী করে? আমাদের একটু সময় দেওয়া হোক, অ্যাটলিস্ট একটা দিন না পেলে আমরা তো এটা নিয়ে হিয়ারিং করতে পারবো না। তো তখন বলে ঠিক আছে, তাহলে কালকের এটার হিয়ারিং হবে। কিন্তু কালকেই তোকে ডেকেছে, কালকে যদি হিয়ারিং হয় তাহলে আর হিয়ারিং হয়ে কী হলো, ততক্ষণে তো কণ্ঠস্বর পরীক্ষা হয়ে যাবে। আর না হলে যদি ও কণ্ঠস্বর পরীক্ষা দিতে না যায়, ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন, ওখানেই তো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে যাবে। ফলে দুদিক থেকে ফেঁসে আছে। তো বলছে আপনি নিশ্চিত করুন যেন কালকেই শুনানিটা হয়, ওই কণ্ঠস্বর পরীক্ষা দিতে যাওয়ার আগে। তখন মাননীয় তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে দেখুন, কালকে শুনানি হবে লিস্টে রাখার জন্য আমি বলতে পারি, কিন্তু এটা তো হিয়ারিং হবে মাননীয় কৌশিক চন্দ্রের এজলাসে, সেখানে কোন পদ্ধতিতে হিয়ারিং হবে, লিস্টিং হবে, সেটা তো আমি ডিসাইড করতে পারি না, ওসব হবে না। তখন অভিষেকের আইনজীবীরা বুঝেছে যে আরও প্রবলেম হয়ে গেছে। তখন বলে যে ভাই এক কাজ করুন, আপনি তাহলে একদিনের জন্য রক্ষা কবচ দিন। পরিষ্কার বলে দেন যে হবে না, দেয়া যাবে না রক্ষা কবচ। অর্থাৎ এই যে এতদিনের ফেরেববাজি করেছে, যেটা নিয়ে আমরা সোচ্চার হয়েছি, এটা আজকে আদালতও বুঝে গেছে। ফলে কোনো রক্ষা কবচের কোনো ব্যাপার নয়। এই ফেরেববাজির যা শাস্তি তিয়ারের মাটিতে গড়াগড়ি, সেটাই দাও ভাই, তদন্ত ফেস করো। অনেক অন্যায় করেছো, অনেক মানুষকে ফলস কেসে ফাঁসিয়েছো, অনেকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছো, আজকে তার কনসিকুয়েন্স তোমাকে তো ভোগ করতেই হবে। তুমি যখন অন্যায় করেছো রক্ষা কবচ দিয়ে বাঁচবে না, সেই জিনিস করতে দেওয়া হবে না। এদিকে আরেকটা মামলা হয়েছে, সেই মামলাটাতেও একটা ইন্টারেস্টিং মোড় হয়েছে। আপাতভাবে দেখলে মনে হবে যে সত্যি এই মামলায় বোধহয় অভিষেক একটু স্বস্তি পেল, কিন্তু যদি খুঁটিয়ে দেখেন না, এই মামলাতেও স্বস্তি নেই। উল্টে অভিষেকের যে প্ল্যান ছিল সেটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। কী কেস আপনারা জানেন, অভিষেকের যে পিএ আছে আর একটা ফেরেববাজ, মানে সবথেকে বড় চিটিংবাজ মাল, যেটা অভিষেক পিএ করে রেখে দিয়েছিল। এবং এই যারা একসময় অভিষেকের জুতো চাটতো, আজকে যারা ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে, তারা বলছে যে এই পিএ সুমিত রায়কে যদি একবার পুলিশ তুলে নেয়, অভিষেক যত অন্যায় করেছে, যত অত্যাচার করেছে, যত পাপ করেছে, সব কিছুর প্যান্ডোরা বক্স খুলে যাবে। ফলে সুমিত রায়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে, তাকে খোঁজার চেষ্টা চলছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে, পেলেই হবে। এবং সুমিত রায়ও বাঁচার অনেক চেষ্টা করছে। তো সেই মামলাতে অভিষেক চলে গিয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানে গিয়ে বলছে যে আমার বাড়িতে পুলিশ যে মাঝরাত্রে এই জিনিসটা করেছে, এটা অন্যায় হয়েছে। তো দেখুন, সেখানে মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছেন যে সত্যি তো এত রাত্রে কেন একজনের বাড়িতে করেছেন, যে অ্যাকিউজডও নয়, এবং তার পুরো যে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে সেগুলোকে আপনারা কিন্তু সংরক্ষণ করুন। তাহলে মনে হবে যে সত্যি এখানে অভিষেকের বিরুদ্ধেই অন্যায় হয়েছে এবং কোর্ট সেটা নিয়েই ভাবছে। কিন্তু ভালো করে খতিয়ে দেখুন এরপরের জাজমেন্টের অংশটা। মহামান্য কোর্ট কী বলছে, যে এই বিষয়ে কেন অভিষেকের বাড়িতে যেতে হলো, কেন মাঝরাতে যেতে হলো, এবং সেখানে যাওয়ার পর কেন ওই বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোক নিয়ে এসে দরজা কেটে অভিষেকের বাড়িতে ঢুকতে হলো, সেই জায়গাটা হলফনামা আকারে রাজ্য সরকারকে জানাতে হবে এবং সেটার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হলো। এবং সেই হলফনামা পাওয়ার পর অভিষেককে আবার 2 সপ্তাহের সময় দিয়েছে যে তুমি তার পাল্টা হলফনামা দিতে পারো, তারপর হিয়ারিং করব। মানে নেক্সট 1.5 মাস এই মামলাটার হিয়ারিং হচ্ছে না, এটা কিন্তু হিমঘরে চলে গেল। এতে কী লাভটা হলো? দেখুন, অভিষেক কায়দা করে এখানে যে মামলাটা করেছিল, যে পুলিশ ওর বাড়িতে গিয়ে যেটা করেছে সেটা ভুল, অন্যায়, পুলিশের এখানে ভুল আছে, এই জাজমেন্টটা বার করে নিয়ে চলে আসতে চেয়েছিল। যে মুহূর্তে এই জাজমেন্টটা পেয়ে যেত, সেই মুহূর্তে ওই জাজমেন্টটাকে বেশ করে ওর পিএ সুমিত হাইকোর্টে গিয়ে বলতো যে দেখো এরা তো ভুল ভুল মামলা করছে, সুতরাং সেই জায়গা থেকে আমাকে যে অ্যারেস্ট করতে আসছে এটা সঠিক নয়, এটা বন্ধ করে দেওয়া হোক। ওই যে চালটা ছিল সেটা আপাতত 1.5 মাস মায়ের ভোগে চলে গেল। এইবার আজকে আর একটা মজার জিনিস দেখলাম, মহামান্য তীর্থঙ্কর ঘোষকে আর একবার নতমস্তকে প্রণাম সেটার জন্য। ওই কচুবনে লাতিখোর, সব বিষয়ে পারদর্শী আর একটা চিটিংবাজ ফেরেববাজ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আজকে গিয়েছিল তার জামিনের জন্য। মালটা লোকের বাড়ি জোর করে জবরদখল করে রেখে দিয়েছিল, অসহায় বিধবা মানুষ, তাকে অত্যাচার করেছিল, পয়সা দেয়নি, এই চিটিংবাজটাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং জামিনের জন্য হা পিত্তেশ করছে। আজকে মাননীয় তীর্থঙ্কর ঘোষ বলে দিয়েছেন আমার ব্যক্তিগত কারণে আমি এই মামলাটা ছেড়ে দিলাম।
মানে এটা আবার অন্য এজলাসে যাবে, প্রধান বিচারপতির কাছে যাবে, তিনি আবার এজলাস একটা নতুন ঠিক করে দেবেন, সেখানে গিয়ে হিয়ারিং হবে। এত সহজে বেরোচ্ছে না। এরা যে পাপ করেছে, আবারও বলছি, এরা কোনো অন্যায় করেনি, এরা পাপ করেছে, মহামান্য কলকাতা হাইকোর্টও সেটা বুঝছে, এবং সেই জন্য এদের কিন্তু এই নাকানি চোবানি সেই জায়গাটা কন্টিনিউ হচ্ছে। অন্যদিকে আরেকটা খুব ইন্টারেস্টিং কেস হয়েছে, সেটা হচ্ছে যে এই যে তৃণমূলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়ে একটা মামলা করে দিয়েছে, এবং মমতা ব্যানার্জি সেখানে উকিল হিসেবে কাকে রেখেছে জানেন? উকিল হিসেবে রেখেছে অভিষেক মনু সিংভিকে। তার মানে বুঝতে পারছেন, কলকাতা হাইকোর্টে অভিষেক মনু সিংভিকে উড়িয়ে নিয়ে এসে মামলা করাতে হচ্ছে। এই মামলাটা এত সহজ নয়। মমতার কাছে ফান্ড থেকে যাবে, ওই যে পার্টি ফান্ডে দোগলাগিরি করেছে, কয়লা পাচারের কালো টাকা ঢুকেছে, সেটা দিয়ে গোয়াতে গিয়ে মাতব্বরি করার চেষ্টা করেছে, সেই তদন্ত থেমে যাবে, সেই জায়গাটা নেই। মমতাও খুব ভালো করে বুঝছে, সেই জন্য অভিষেক মনু সিংভির মতো আইনজীবীকে ডেকে নিয়ে আসতে হয়েছে। এবং সেখানে একটা মজার ব্যাপার হয়েছে, এই যে মামলাটা হয়েছে, এই যে ফান্ডটা কার হাতে থাকবে? মমতা ব্যানার্জির হাতে থাকবে নাকি ঋতব্রতদের হাতে চলে যাবে? এটাই তো মূল মামলা। কিন্তু মমতারা যে মামলাটা করেছে, সেখানে পার্টি কাকে করেছে? পুলিশকে করেছে, রাজ্য পুলিশকে করেছে, ব্যাংক কর্তৃপক্ষকে করেছে, আর রাজ্য তার ফলে অটোমেটিক্যালি এখানে চলে এসছে। কিন্তু যে ঋতব্রতদের সঙ্গে মূল মামলা হবে, তারা এখানে পার্টি নয়। এবার সেখানে কোর্ট বলেছে যে ঠিক আছে, সবাইকে নোটিশ ফোটিশ তোমরা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, আমরা হিয়ারিং করব। কিন্তু জরুরি ভিত্তিতে যে হিয়ারিংয়ের কথা, সেটা বলেনি। বলে আগে নোটিশ ফোটিশ দাও, সবাই আসুক, সবার বক্তব্য শুনি, তারপর আমি হিয়ারিংয়ের ব্যাপারটা ঠিক করব। এবার মজার ব্যাপার যেটা হতে চলেছে, যে যেহেতু ব্যাংকে এখানে চিঠি করেছে, ব্যাংক কী বলবে? ব্যাংক বলবে তোমাদের যে ট্রেজারার আমার এখানে অফিসিয়ালি তোমরাই জানিয়েছিলে, সেই ট্রেজারার অরূপ বিশ্বাস আমাদের চিঠি দিয়ে জানিয়েছে যে এখানে অনেক 2 নম্বরই ট্রানজ্যাকশান হচ্ছে, এটা আপাতত ফ্রিজ করে রাখো। সুতরাং আমরা সেই জায়গা থেকে ফ্রিজ করে রেখেছি। অন্যদিকে পুলিশ কি বলবে? পুলিশ বলবে ভাই তোমাদের দলেরই এমএলএ 10খানা এমএলএ এফআইআর করেছে যে এখানে তোমরা বহুত উল্টোপাল্টা কাজ করেছো, সেটা তদন্ত করতে হবে। তো এখন যদি অ্যাকাউন্ট আমরা আনফ্রিজ করে দিই, তোমরা তো সব টাকা তুলে নেবে। সুতরাং সেই জায়গা থেকে অ্যাকাউন্টটা ফ্রিজ থাকুক। মানে অ্যাকাউন্টের টাকা এখন মমতা ইউজ করতে পারবে না। মমতা কীরকম লাগছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছিলে কোনো কারণ ছাড়া, পাঁঠার মতো যুক্তি দিয়েছিলে যে গুগল থেকে টাকা আসে, অথচ এর নাকি জঙ্গি যোগ আছে, সেটা নিয়ে আমাকে তদন্ত করতে হবে। আদালত ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছিল। আজকে তোমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে 2 নম্বরই দোগলাগিরি করার জন্য। মমতা অভিষেক, চিরদিনই কাহারও সমানও নাহি যায়, অন্যায়টা পাপটা করার আগে ভাবার দরকার ছিল। আদালতে তো এইসব একদম চলছে, ডামডাম ডামডাম করে চলছে সেখানে। কিন্তু বিধানসভা, সেখানেও কিন্তু ঝড়ের অভাব কিছু কম নেই। মমতার আর একটা পোষ্য হুমায়ুন কবির, বিশাল বড় হনু নেতা, হিন্দুদেরকে কিছু মানুষ বলে মনে করে না, কথায় কথায় হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুঙ্কার মারে। সেই হুমায়ুন কবির আবার শুরু করেছিল, সে নাকি রাজ্য পুলিশের এসপিকে মানে না, সে নাকি মুখ্যমন্ত্রীকে মানে না। যেদিনকে ক্ষমতা হবে, মাথা গরম হয়ে যাবে, নাকি রাস্তায় নেমে স্যাটা ভেঙে দেবে, বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। তো সেইটা নিয়ে আজকে বিধানসভায় হইহল্লা হয়ে গেছে। সকলেই বিবৃতি দাবি করছে মাননীয় মুখ্যমন্ত্রীর, এবং মাননীয় শুভেন্দু অধিকারী এলেন, এসে ঝড় তুলে দিলেন, বুঝিয়ে দিলেন কাউকে রেওয়াত করা হবে না। শুধু 3খানা উদাহরণ দিয়েছেন। শাহজাহান যে বলেছিল শুভেন্দু অধিকারীর হাতটা কেটে পায়ে আর পাটা কেটে হাতে লাগিয়ে দেবে, আজকে কোথায় আছে? শওকত মোল্লা অভিষেকের বাঁ হাত আজকে কোথায় আছে? জাহাঙ্গীর পুষ্পা খান ঝুঁকেগা নেহি, আজকে কোথায় আছে জাহাঙ্গীর খান? কান ধরে উঠক বৈঠক লাগাতে হচ্ছে, ওঠবোস করাচ্ছে, কোমরে দড়ি পরিয়ে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাচ্ছে। সুতরাং এদের যদি এই হাল করা হয়, বাকিদেরও একই জিনিস হবে, হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। হুমায়ুন কবির রাজনীতির নামে বাঁদরামো করবে, আর সবাইকে সেটা সহ্য করতে হবে না, সেই দিন শেষ হয়ে গেছে। এবং পরিষ্কারভাবে যেটা জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে যারা ডেকেছিল হুমায়ুন কবিরকে, আগে 2টো তো পুলিশ কেস হয়েছে, আগে তাদেরকে ডাকা হবে, তাদেরকে তোলা হবে, তারপর হুমায়ুন কবিরকেও ছাড়া হবে না। তবে ব্যাপারটা শুধু হুমায়ুন কবিরে থেমে থাকছে না, আমাদের সকলেরই তো নজর ছিল যে গুন্ডা দমন বিল আসছে, সেই বিলটা নিয়ে কি হবে। পরিষ্কারভাবে বিলের 2টো পার্ট আছে। একটা নতুন বিল এসছে, যেখানে পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ওই মমতা হুঁচকে দেবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী চাগিয়ে দেবে, হুমায়ুন কবিরের মতো লোকগুলো বলবে তোমরা গিয়ে রাস্তায় মস্তানি করো, হিন্দুদের দোকান বাড়ি জ্বালিয়ে দাও, রেল লাইন উড়িয়ে দাও, রেল স্টেশন পুড়িয়ে দাও, সরকারি বাস পুড়িয়ে দাও, চলবে না। এরা অ্যারেস্ট হবে, জেলে যাবে, কিন্তু 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, এরা বেরিয়ে আসবে, এসে আবারও একই বাঁদরামো করবে। ওই সব দিন শেষ। সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ক্ষতি করছে তো, রাজনীতির নামে বদমাইশি হচ্ছে তো, ঘটি বাটি বিক্রি করে যা খরচ উঠবে তার 3 গুণ এদের কাছ থেকে উসুল করা হবে, আজকে জানিয়ে দেওয়া হয়েছে।
এবং শুধুমাত্র তাই নয়, যাদের নামে এই ধরনের রিপোর্ট আছে তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট হিসেবে 1 বছর অবধি অ্যারেস্ট করে রাখবে, প্রয়োজনে এলাকায় ঢুকতে দেওয়া হবে না, সেই রকম কঠোর বিল আসছে। ব্যাস, অমনি তোলাবুল বাহিনীর একদম কচর পচর লেগে গেছে। হে বাবা, এইসব ভোট ম্যানেজার ভোট মস্তানদের যদি সরিয়ে দেওয়া হয়, আমরা কি করে কি করব? এমনিই তো মায়ের ভোগে চলে গেছে পার্টি, এরপর আর কি করে কি হবে? পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলেছে যে বিল নিয়ে আসি সেটা কোনো ভদ্রলোকের জন্য নয়। এই যে গুন্ডারাজ চলছে না, যেটা সিপিএম আমলে শুরু হয়েছিল, বামেদের আমলে শুরু হয়েছিল, আর তৃণমূল সেটাকে একদম উত্তুঙ্গ জায়গায় নিয়ে গেছিলো, সেই গুন্ডার রাজকে খতম করে দেওয়া হবে। যে যার মতো করে রাজনীতি করবে, কিন্তু এই গুন্ডা বদমাইশগুলো কোথাও কোনো যেন 1 ইঞ্চি জায়গা না পায়, সেই জায়গাটা ইনশিওর করা হবে। তবে এই গুন্ডা দমন বিল যা ছিল তো ছিলই, যেটা মেন দেখার জায়গা ছিল আমাদের সকলের মধ্যেই, যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ইউসিসিটা কী হতে চলেছে। দেখুন, একটা সকালেই খবর পেয়েছিলাম যে আজকে খুব সম্ভবত ইউসিসি বিলটাকে টেবিল করা হবে না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এই রাজ্যেও তো কাঁকড়ার জাত না, একটা ভালো কিছু কাজ করতে গেলে সেখানে টেনে হিঁচড়ে সেটাকে আটকে দেওয়া হবে। ওই ভামগুলো আছে, শুরু করে দিয়েছে, বিশেষ করে যারা আদিবাসী মূলবাসী সেই সব মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে পরিষ্কারভাবে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমার মতে এটাই সদর্থক পদক্ষেপ, যেখানে বলেছেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই তার সঙ্গে রাজ্য সরকার কনসাল্ট করছে, এবং আগামী 4 সপ্তাহের মধ্যে তার সুপারিশটাকে নেওয়া হবে, নিয়ে অগস্ট মাসে দরকারে স্পেশাল সেশন দেখে সেইখানে এই বিল কিন্তু পাশ করানো হবে। এবং এখানে পরিষ্কারভাবে যেহেতু রঞ্জনা দেশাইজিকে ইনভলভ করা হচ্ছে, তাহলে একটা জিনিসই বোঝা যাচ্ছে, ইনি কিন্তু সেই ব্যক্তি যিনি উত্তরাখণ্ডের ইউসিসিটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন। তাহলে উত্তরাখণ্ডে যেভাবে ইউসিসি ইমপ্লিমেন্ট হয়েছে সেটাকেই বেসলাইন ধরে পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে। তাতে কি হবে? তাতে এই যে আমাদের আদিবাসী সমাজ রয়েছেন, আমাদের মূলবাসী সমাজ রয়েছেন, আমাদের কুর্মী সমাজ রয়েছেন, বা অন্যান্য প্রাচীন যেসব জনজাতি সম্প্রদায় রয়েছেন, যারা সত্যিই আজকে অস্তিত্ব সংকটে ভুগছেন, যারা সত্যিই সংখ্যালঘু হয়ে পড়ছেন, তাদের কথা আলাদা করে এই বিলে ভাবা হবে। সুতরাং সেই জায়গাটাকে এনশিওর করার জন্যই এই সময়টা সরকার নিল। অর্থাৎ রাজ্যের ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেই ডেভেলপমেন্ট করতে গিয়ে কোনো বড় ক্ষতি কারোর এই রাজ্যবাসীর হতে দেবে না, সেই সদর্থক মানবিক দিকটাও কিন্তু এই রাজ্য সরকার এনশিওর করে দিল, যেটা নিঃসন্দেহে সাধুবাদ প্রাপ্ত। এবং আর একটা জায়গা যেটা আজকে খুব ভালো লাগলো সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে। মমতা মুসলিম তুষ্টিকরণের নামে যে বদমাইশিটা করেছিল সে তো গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো, ওটা নিয়ে কোনো রকম কোনো ব্যাপার নেই, একদম বেস লাইনে ফেরত গেছে, যেটা আদালত স্বীকৃত, সেই জায়গাতেই ওবিসি সংরক্ষণটা চলে গেল। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, এই বিল যখন পাশ হচ্ছে তখন এখন তো অনেক রকম তৃণমূল শুনছি, কোনোটা ঋত তৃণমূল, কোনোটা মৃত তৃণমূল, এমনিতেই তো টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু এই ঋত তৃণমূলের মধ্যেও অর্ধেক লোক বেরিয়ে গেল, অর্ধেক লোক বসে রইল, অর্ধেক লোক আবার দরজা খোলার কথা বললো, অর্ধেক লোক গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে, দরজা খোলার পরও কিছু লোক বসে রইল, মানে পুরো জোকার পার্টির জোকারগিরি চলছে। বিধানসভাতে বিরোধিতার কোনো জায়গাতেই এরা নেই, গণতন্ত্রের জন্য খারাপ। কিন্তু আবারও বলছি, একটা দল যারা রাজনীতির জানে না, যারা শুধুমাত্র নিজেদের পকেটের কামাইয়ের জন্য এই রাজনৈতিক দলটা খুলে বসেছিল এবং জোর করে গায়ের জোরে ক্ষমতা দখল করেছিল, তাদের এরকম রাজনৈতিক দেউলিয়াপনাই দেখা যাবে। এবং শুদ্ধশীল ঘোষ যে আবারও রাইট ছিল যে এই দলটাকে একবার ক্ষমতা থেকে যেতে দিন, এদের পতাকা ধরার লোক থাকবে না। যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল তার 2 দিনের মধ্যে বলেছিলাম যাদের ওই 80টা এমএলএ বলছেন তো পশ্চিমবঙ্গের পলিটিক্স থেকে তৃণমূল এখন ইররেলিভেন্ট হয়ে গেছে, ওদের নিয়ে হাসি মশকরা ছাড়া আর কোনো জায়গা নেই, সেটাই কিন্তু এই সময়ের মধ্যে আবারও এস্টাবলিশ হয়ে গেছে। তবে সবথেকে মজার ব্যাপার হয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় সিনিয়র একজন এমএলএ এবং ভদ্রলোক বলেই রাজনীতিতে পরিচিত, কিন্তু তিনি আজকে যখন বলতে উঠেছেন, এই ঋতব্রত টিমই বলার সুযোগ করে দিয়েছিল, তো তার আগে তিনি কায়দা করে আবার বলতে গেছে না আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ওই স্যান্ডোগেঞ্জির বুক পকেটের মতো আর কি। ব্যাস, সাথে সাথে সবাই মিলে হই হল্লা শুরু করে দিয়েছে, ভাই সর্বভারতীয় না কালীঘাট তৃণমূল, পুরো মজাক বানিয়ে ছেড়ে দিয়েছে, নিজেরাই নিজেদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। শেষে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাকি এত রাগ হয়েছে তিনি বক্তব্য অবধি রাখেননি, তাতে রাজ্যটার কার কি এসে গেছে। এদের অবস্থা এখন এই রকম জায়গায় চলে গেছে, ছিন্ন ভিন্ন। কিন্তু
সিরিয়াসলি বলছি, গণতন্ত্রে কিন্তু একটা শক্তপোক্ত বিরোধী সবসময় দরকার আছে। ডেভেলপমেন্ট হোক, ডাবল ইঞ্জিন সরকার এখানে থাকুক, আবারও বলছি আগামী 25, 30, 50 বছর এই সরকারটা থাকার দরকার আছে। ভারতবর্ষের 1 নম্বর রাজ্য আবার পশ্চিমবঙ্গ হওয়ার জায়গা আছে, সেটা এই সরকারটা দীর্ঘমেয়াদী না থাকলে, ডাবল ইঞ্জিন না থাকলে হবে না। কিন্তু একটা শক্তপোক্ত অপোজিশনেরও দরকার আছে, না হলে কিন্তু এই যে তৃণমূলের রোগ সেটা চলে আসতে পারে। সেই নিয়েও কিন্তু এই সরকারটাকে ভাবনা চিন্তা করতে হবে, এই দলটাকে ভাবনা চিন্তা করতে হবে, বা এই দলের মধ্যেই যারা বিরুদ্ধ মত পোষণ করছেন, যেটা সঠিক ভালো কাজ করছে সেটা তো প্রশংসা করতেই হবে, কিন্তু ভুল কাজ করলে সেই ভুলটা ধরাবার লোক সেটারও দরকার আছে, সেটাকেও কিন্তু সাধুবাদ জানাতে হবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা এই দলটার জন্য ভালো হবে, এই গণতন্ত্রের জন্য ভালো হবে, সবথেকে বড় কথা আমাদের সবার প্রাণের প্রিয় পশ্চিমবঙ্গটার জন্য ভালো হবে। এবং সেই দিকেই কি রাজ্যটা যাচ্ছে সেটা তো ভবিষ্যতের গর্বে, কিন্তু যেভাবে পিসি ভাইপোর আদা থাকলানো চলছে, একদিকে বিধানসভায় একদিকে আদালতে, সত্যি মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। কি বলবেন সব মিলিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।